জানা এবং না জানা কথা নিয়ে আমরা আমাদের আজকের দিনটা একটু কাটাতে চাই। পুরো বিষয়টাতে আমি অমরিশকেই বলবো, নিজের প্রেমের কথা এবং অন্যদের প্রেমের কথা কি করে বার করবে সেটা তুমি ঠিক করো। আমি ওদের সকলের কথা শুনবো এবং কথার মাঝে মাঝে ওদের কিছু প্রশ্ন আমি করব এবং ওদের প্রত্যেকের যা প্রেমের গল্প থাকবে আমি খুঁজে খুঁজে একটা করে গান বার করে, আমি তাহলে একটা গান দিয়ে শুরু করি। বরং সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখেরও আশ। প্রথমে কমলিকা বলুক। প্রেম এসেছিল একবার নীরবে। শুরুতেই বলি, আমার জীবনে প্রেম প্রায় সরবে এসেছে, গৌরবে এসেছে, সৌরভে এসেছে। জীবনে শুধু আমার আসে না, আপনার আসে, সবার আসে। আমার প্রথম প্রেম মাথায় রেখে আমি অনেক বছর আগে একটা ছোট্ট কবিতা লিখেছিলাম, সেটা দিয়ে শেষ করব, তারপর তো বড় বড় প্রশ্ন আসছে। ঠিক আছে। বন্ধুয়ে কিসের লড়াই, যেজন তোমার প্রাণের মাঝে ঘুরে বেড়ায় সকাল সাজে, আজ তুমি তারে করো তোমার খেলার প্রতিদ্বন্দ্বী। কেন তবু তোমার হিয়া কাঁদে সদা দুঃখ দিয়া, তোমার চোখের জলে সে আজ নিরুপায় এক প্রতিবন্ধী। এ যুদ্ধে আছে অনেক সৈন্য, ছোট বড় তবু নগণ্য। তোমার আমার যুদ্ধের বার্তা তাদের কাছে নিছক গল্প কথা। ছিল না কেউ তারা মোদের সাথে, যখন পা ফেলেছি প্রেমের পথে। আজ হয়েছি সবার কাছে শিল্পরথের পণ্য। বুঝতে যদি পেরে থাকো, এসো এসো আমার সঙ্গে এসো, নিয়ে যাব সেই রণস্থলে যেখানে হিয়া স্পর্শ করে। এসো আমার সঙ্গে এসো একটিবারের জন্য। প্রথমে বলে দিই, আমার জীবনের দুটো প্রথম প্রেম। একটা হচ্ছে একজন নারী, একটি মেয়ে। তখন আমি ছোট অনেক, আমি তখন বোধহয় ক্লাস 8-8-এ পড়ি, 7-8-এ, এবং সে তখন ক্লাস 3-4 এরকম হবে। আর দ্বিতীয় যে প্রেমটা, প্রথম প্রেম আর কি, সেটা হচ্ছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান। সেই প্রতিমার সঙ্গে আমার বহু বছর পর দেখা হয়েছিল, সেই গল্পটা দিয়ে আমি শেষ করব। কিন্তু শুরু করি অন্য একটা গল্প দিয়ে। সেটা হচ্ছে যে আমার বাবা নানাভাবে চেয়েছিলেন আমাকে মানুষ করতে। এই যে আমার চেহারা দেখছেন আপনারা, জীবনে একবারই কিন্তু আমি খানিকটা রোগা হয়েছিলাম। সেটা কি আমার বাবার প্রচেষ্টায় না, আমার বাবা বহুভাবে চেষ্টা করেছিলেন আমাকে একজন চৌকস মানুষ তৈরি করা, রাহুলের মতো, যেরকম দেখছেন রাহুলকে আর কি। কি করবো, বাবার আদেশ যেতেই হবে। আমি গেলাম প্রথম দিন ভোর 5টার সময়। অমিয় সেন বলে একজন ছিলেন সেখানে, ক্রিকেট ইনস্ট্রাক্টর। তিনি প্রথমেই, আমি সেদিন ঢুকেছি আর কি দলে, 15-16টা ছেলে রয়েছে, তারা সব ফুটছে। গিয়ে বললেন যে প্রথমেই 10 পাক দৌড়তে হবে গোটা মাঠটা। আমার কাছে পুরো বিষয়টা খুব মিনিংলেস মনে হলো, যে 10 পাক কেন দৌড়বো সকালবেলা। তো ওই প্রথম পাকটা দৌড়লাম এবং এক্সিটটা এলো মাঠের, আমি এক্সিট দিয়ে বেরিয়ে গেলাম, আর জীবনে যাইনি। ফাইনালি আমার বাবা আমাকে একটা BSA-SLR সাইকেল কিনে দিলেন। তখন খুব চলতো BSA-SLR সাইকেল। এই পাড়ায় ঘুরতে 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 আমার পাশের পাড়াটার নাম ছিল বীরেন্দ্রনগর। সেখানে একটি বাচ্চা মেয়ে অনেকগুলো বাচ্চা মেয়ের সঙ্গে খেলা করতো, তার নাম ছিল বিউটি। সেই মেয়েটিকে দেখে আমার কোথায় যেন জীবনে প্রথমবার হৃদয়ে একটা তুফান উঠল। মোটামুটি ওই ঘোড়ার ক্ষেত্রটা ওই বিউটিকে কেন্দ্র করে আমি সাইকেল চালাতাম, এবং অদ্ভুতভাবে আমার বাবা যেটা পারেননি, আমার প্রথম প্রেম সেটা পেরেছিল। আমি ওখানে অন্তত 100 রাউন্ড সাইকেল চালাতাম গোটা বিকেলবেলা। ফাইনালি টুজা, আমার যে বন্ধু, সে আবার বিউটির ভাইকে চিনত। যখন আমি প্রায় মরিয়া বিউটিকে জানাতে আমার প্রেমের কথা, কিন্তু জানাতে পারি না, তখন বিউটিও মাঝে মাঝে আমার দিকে ফিরে টিরে তাকায়, মানে সেও বুঝছে যে অস্বাভাবিক কিছু একটা ঘটছে, একটা লোক বারবার ফিরে আসছে কেন সাইকেলে করে। তো সেই টুজা তার ভাইয়ের সঙ্গে সংযোগ টঞ্যোগ করে, তখন চিঠি লেখার খুব চল ছিল না, আমাদের সময় অবধি ছিল, এখন আর নেই। তো একটা চিঠি আমাকে টুজা সাহায্য করে, আমিও লিখে টিখে ততদিনে যে কটা কবিতা টবিতা পড়েছি সেই সমস্ত দিয়ে একটা চিঠি লিখে সেই ভাইয়ের হাত দিয়ে বিউটির কাছে পাঠানো হলো। অত ছোট তখন ক্লাস, তখন কত বয়স, তখন ওর কত অনেক কম আর কি, 5-5-এ পড়ে। ও এসে আমাকে বললো, হ্যাঁ প্রেম করতে পারি,
কিন্তু তোমায় রোগা হতে হবে। তো আমি সেদিন থেকে বুঝলেন আমি শরীর চর্চা করা শুরু করলাম। তা আমি রোগা হওয়ার চেষ্টা করলাম 2 মাস ধরে, এবং খানিকটা জীবনে একবারই আমার ভুঁড়িটা বেশ খানিকটা কমে গেছিল। তো এই 2 মাসের পরিশ্রমের পরে যখন আমার বন্ধু বলল যে হ্যাঁ তুমি খানিকটা সফল, তখন একদিন বিকেলবেলা আমি বীর দর্পে সাইকেল ছাড়াই গেলাম। আমি গিয়ে ওর বন্ধুদের জিজ্ঞেস করলাম, কি রে বিউটি কোথায়? বললো যুগান্তরের মাঠে। মানে বাবা ও এটাও জেনে গেছে যে যুগান্তরের মাঠটা আমার পছন্দের জায়গা, তাই সেখানে চলে গেছে আজকে আমি প্রেম নিবেদন করব। টুজা বললো তুই একাই যা, এইসব জিনিসে সঙ্গে কাউকে যেতে নি। তাই আমি একা গেলাম, গিয়ে দেখলাম ওই মুহূর্তেই 2টো ট্রেন একে অপরকে ক্রিসক্রস করে যাচ্ছে এবং বিউটি একটি ছেলের কাঁধে মাথা রেখে বসে আছে। এই 2 মাসের মধ্যে আমি রোগা হয়েছি বটে, কিন্তু অন্যদিকে সব গুবলেট হয়ে গেছে। ওই দিন ওইখানে দাঁড়িয়ে ওই যুগান্তরের মাঠে আমি শপথ করেছিলাম আর জীবনে কোনোদিন প্রেম করব না, আর কেউ যদি বলে আমি রোগা হব না। এবার একটু রাহুলের কাছে যাই আমরা। আসলে প্রেমের কিছু শাশ্বত অনুভূতি আছে। আমাদের একটা বয়স অবধি মেয়েদের খুব যাচ্ছে তাই লাগতে থাকে, কারণ ধরুন 12 জন ছেলে মেয়ে একসাথে আছি, এবার যদি 7 জন মেয়ে হয়ে গেল তাহলে সেদিন লুকোচুরি খেলতে হবে, আমরা ভোটে হেরে গেছি, সেদিন ক্রিকেট ফুটবল নামবে না। সেরকমভাবেই বুলটি, যে আমার প্রথম প্রেম, সে ক্লাস 5-6 অবধি আমাদের সাথে ক্রিকেট ফুটবল খেলেছে, লুকোচুরি খেলেছে, তারপর অন্তঃপুরবাসিনী হয়ে গেছে। তারপর 9-এ যখন ও আবার মাঠের পাশ দিয়ে যাচ্ছে, সেই মেয়েটা আলাদা। সে প্রেম হয়নি যেমন প্রথম প্রেম হয় না, কিন্তু তার জন্য তার মুহূর্তগুলো ছোট হয়ে যায় না, মিথ্যে হয়ে যায় না। কিন্তু বুলটি আজও আছে। মেকআপ রুমে যখন আয়নার মাধ্যমে কারোর সাথে চোখাচোখি হয়ে যায়, হৃদস্পন্দন মিস হওয়াটা সেই বুলটির মতনই হয়। এবার আরেকটা গানে যাই, তারপর আবার কথায় যাব। হারিয়ে যাওয়া সেসব সোনা ঝরা সোনালি দিন, যখন আমার 18 ছিল তোমার সুইট 16। হারিয়ে যাওয়া সেসব সোনা ঝরা সোনালি দিন, যখন আমার 18 ছিল তোমার সুইট 16। পিছিয়ে যদি যাওয়া যেত আবার সেসব দিনে, আজকের অভিজ্ঞতার দামে সেদিন নিতাম কিনে। এখন টেনশন আর পেনশনেতে কাটে যেদিন, জীবন আজ যাত না খাটে না এমপিসিলিন। হারিয়ে যাওয়া সেসব সোনা ঝরা সোনালি দিন। যখন রাজন্যার 16 বছর বয়স ছিল, কি হয়েছিল তার সাথে আমরা জানতে চাই। তখন হবে হয়তো ক্লাস 9-10-এ পড়ি। আমি দমদম থেকে নাগের বাজারের দিকে মৃণালিনী সিনেমার ওদিকে আমি পড়তে যেতাম, কোচিং ক্লাসে যেতাম। কোচিং না, আমাকে আলাদাই পড়াতেন আমার এক মাসি। তো এইবার কখনো কখনো মা সেলাই ক্লাসে যেতেন বলে একটু মিস হয়ে যেত। বিকেলবেলা আমি যাতে 4টের সময় আমি চলে গেলাম, মা যেতেন না। তো এরকম করতে করতে ছেলেটি আমার পেছনে আসতে শুরু করলেন এবং আমাকে প্রস্তাব দেওয়ার জন্য সাইকেলে করে 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 একদিন দেখলাম তিনি পৌঁছে গেছেন মৃণালী সিনেমা পর্যন্ত দমদম থেকে। কিন্তু একটা টাইমে যখন ও পুরোপুরি প্রস্তাবটা দিল একটি চিঠি লিখে, সেদিনকে আমি হঠাৎ নার্ভাস ফিল করলো। কিন্তু তারপরও সেই ছেলেটি লেগে পড়লো। মিনি বাসে, দমদম এয়ারপোর্টের মিনি বাসে করে যেতাম আমার মা যাওয়ার জন্য। সেই ছেলেটি রেগুলার আমার মাকে কনভিন্স করতে লাগলো, আমাকে কনভিন্স করতে না পেরে। তো আমার ভালো লেগেছিল যে ছেলেটি খুব সৎভাবে আমাকে আর কি প্রেম নিবেদন করছে, এবং আমার মাও দেখছে শুনছে যে ছেলেটি তো খুব সাহসী, সে বলছে ভয় ডর নেই, বাহ ঠিক আছে। কিছুদিন পরে ক্লাস 9 থেকে বোধহয় 10 হয়ে গেল, একটি মেয়ে এসে, সে আমারই বান্ধবী, সে এসে আমাকে বললো, শোন না বাবাইদাকে না তুই ছেড়ে দে। মানে বাবাইদা, আমি তো ধরলাম কখন যে ছাড়বো। বলছে না না, মানে বাবাইদাকে আমি খুব ভালোবাসি, আমি ওর কাছে অঙ্ক করি। মানে পাড়ায় পাড়ায় সেই বাবাইদারা আগেও ছিল, এখন কতটা তারা আছেন জানি না। তো আমার জীবনে এরকম বাবাইদা এলেন এবং বান্ধবীর কথা শোনার পরে আমি তাকে না। আমার ছেলের এটা প্রথম প্রেম অ্যাকচুয়ালি। তো সৌর্য আর স্টেটসম্যানে কাজ করে, সেই সময় একটি মেয়ের সঙ্গে ওর প্রেম হয়েছে। সেটা শেষ অবধি আর কিছু হয়নি। ওদের ভীষণ ঝগড়া হতো, আর দোতলায় সৌর্য থাকতো, আমি একতলায়। প্রতিদিন রাত্রির যখন নিঃশব্দ নিঝুম হয়ে যেত, ফোনে ওদের ঝগড়া শুনতে পেতাম আর কি। সেটার থেকে আমার এই কবিতাটা। কাল রাতে আমি ধরিনি তোমার ফোন, রোজই তো সেই একই কথা, মিথ্যে গল্প, বানানো ব্যথা, কিংবা শুধুই ভীষণ আক্রমণ। তাই তো আমি ধরিনি তোমার ফোন।
ফোনের ছোট পর্দা জুড়ে তোমার হাসি মুখ, ঠোঁটের কোণে চোখের তারায়, লালচে গালে টোলের মায়ায় বুদবুদিয়ে উঠছে শুধু ফেনা ফেনা সুখ। অথচ তুমি কালকে রাতে ফোনের ওই প্রান্তে যখন এতটুকু হাসছিলে না, তা ভালো করেই জানি। তখন তুমি যুক্তি তক্কে সানাচ্ছিলে কথার ছুরিখানি, জেতা ছাড়া আর কিছুরই ছিল না প্রয়োজন। তাই তো আমি ধরিনি তোমার ফোন। গভীর রাতে নিঝুম ছাতে চাঁদ উঠল তখন, একলা আমি জ্যোৎস্না মেখে দাঁড়িয়েছিলাম চুপ। কবে তুমি বুঝবে বলো, হারার মাঝেই সুখ। ভালোবাসা শর্ত ছাড়া, ভালোবাসার ভাষাই সমর্পণ। সেদিন আমি এক নিমেষে ধরব তোমার ফোন। এবার একটু আপনি বলুন আপনার প্রথম প্রেম সম্পর্কে। আমি প্রচণ্ড একটা গ্রাম গ্রাম জায়গায় মানুষ হয়েছে, এখন সেটা যদিও গ্রেটার ক্যালকাটার মধ্যেই পড়ে, কিন্তু আমাদের সময় সেটা ছিল না। আমি পড়েছি পদ্মমণি গার্লস হাই স্কুলে, সেখানে খুব ভালো ছাত্রী ছিলাম। এই করতে করতে আমি পৌঁছে গেলাম যাদবপুর ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে, তাও আবার পড়তে কি না ইংরেজি। সেখানে গিয়ে আমি প্রায় অকুল সমুদ্রে পড়ে গেলাম। কারণ হচ্ছে যে সেখানে মেয়ে কেউ বাংলায় কথা বলে না, ওই সোসাইটিকে আমি দেখিনি। আমি 10:45 ক্লাস ধরতে আসছি, 4টে শাড়ি আমার, আর যারা আসছে তারা সব গাড়ি করে, এরা মাস 2-3 প্রচণ্ড একটা দ্বন্দ্বের মধ্যে চলছে যখন, তখন একদিন দেখি একটি ছেলে নতুন ফার্স্ট বেঞ্চেই বসেছে। তো একদিন হলো কি, যাদবপুরে ওরকম একটা বৃষ্টির দিন, সবাই আটকে পড়েছি। তো হঠাৎ বললো সবাই একটু গান টান হোক। আমি তো পেয়ে গেলাম একটা জায়গা, যাই হোক তবুও তো একটা গান আমি গাইতে পারবো। ওই ছেলেটি, তার পকেটে ডলার, সে গোল পার্কের ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে থাকে। তার পাত্তা পেতে অন্য মেয়েরা যখন ব্যাকুল, সে হঠাৎ আমার ভীষণ ফ্যান হয়ে গেল। এবং এমন হলো যে আমি তার সঙ্গেই প্রথম পার্ক স্ট্রিটে, আমরা বন্ধুরা সবাই মিলেই, সেটা আমি প্রেম বলবো কি বলবো জানি না, নিশ্চয়ই কিছু একটা ছিল। এটা আমি একটা প্রথম অনুভূতি হিসেবে বলতে পারি। সেই বন্ধুত্বটা কিন্তু এখনো আছে। আমি ওর বাড়িতে আমেরিকাতেও গেছি 2বার। তাহলে শাশ্বতী দিদির কাছে আমরা যাই। শাশ্বতী দিদির প্রথম প্রেম সম্পর্কে ভাবনা, বা যদি প্রথম প্রেমটা বলেন তাহলে তো আমরা খুবই খুশি হব। প্রথম প্রেম কিনা জানি না, যে বয়সে আর কি প্রথম মনে হয়েছিল যে খুব ভালো লাগছে, সেই বয়সটা এতটাই ছোট যে তখন প্রেম বলে বুঝতাম না। আর ঠিক আমাদের বাড়ির পাশের বাড়িটা ছিল 47 লেক প্লেস, সেখানে একটি ছেলে, একটা মস্ত বড় বাড়ি, তার দোতলায় একটা ফ্যামিলি থাকতো, সেখানে একটি ছেলে এবং তার সেই বাড়িতে একটা ভীষণ সুন্দর গোল্ডেন রিট্রিভার কুকুর ছিল। সেই ছেলেটি হয়তো আমাদের থেকে বছর 2-3 একটু বড় হবে, কিন্তু সেই কুকুরটাকে নিয়ে সে সকাল বিকেল বেড়াতে যেত। এবার আমি সেই কুকুরের প্রেমে পড়েছিলাম না তার প্রেমে পড়েছিলাম, এটা যা বলতে পারি, কিন্তু ওই ছবিটার প্রেমে আমি পড়েছিলাম। ও একটা শর্টস পরে আর একটা টি শার্ট পরে সেই কুকুর নিয়ে সে বেড়াতে যেত, আর সেটা দেখে আমি আর মোহিত হয়ে যেতাম। আমরা তো অনেক বয়সের মানুষের প্রেমের কথা শুনলাম, এখানে আমি ইপসিতাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো দেখি আমরা যে প্রথম প্রেমের অনুভূতি কি বয়সের সাথে, মানে সময়ের সাথে সাথে বদলেছে না একই রকম আছে? আমারও তোমাদের প্রেমের গল্প আমি যেগুলো শুনলাম সেগুলো অনেক মিষ্টি। আমার প্রেমটা মা হতে দেয়নি। আমি তখন শুটিং করছি কেয়াপাতার নৌকো। শুটিংয়ে আমাদের সাথেই আরেকজন দাদা পাঠ করেন, ওনার একজন বন্ধু। তো ওই দাদার সঙ্গে দেখা করতে এসেছিল, আমার থেকে প্রায় 10 বছরের বড় ছিল। তো দেখা করতে এসে আমাকে দেখে, এবং তারপরে সে প্রায় 1-1.5 মাস ছাড়াই ওই দাদার সঙ্গে দেখা করতে আসতো। এরকম 2-3 বার আসার পরে আমরা কথা বলি। তখন আমার কাছে তখন ফোন ছিল না, আমার মা সারাক্ষণ আমার সঙ্গে শুটিংয়ে থাকতেন। মায়ের ফোন থেকে আমি ওর নাম্বারটা নিই, এবং আমি বলি যে আমি যখন টেক্সট করব তখনই রিপ্লাই করবে, মেসেজ। তো এরকম করে শুটিং থেকে বাড়ি ফিরতাম, বাড়ি ফেরার পরে অপেক্ষা করতাম কখন মা ঘুমোবে, তারপরেও আধ ঘন্টা ঘুমিয়ে থাকার অ্যাক্টিং করতাম। তারপর আস্তে আস্তে মায়ের ফোনটা নিয়ে উঠে বারান্দায় যেতাম, এবং তার সাথে প্রেমের আমাদের কথার
50% কথা হতো রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং কবিতা নিয়ে। সে প্রত্যেক দিন একটা করে আমাকে কবিতা শোনাতো বা একটা করে গান শোনাতো, খুব ভালো গান গাইতো। সেইটা একটা খুব দুর্বলতার কারণ ছিল। এবং তারপরে আমার কাছে একটা ফোন আসে। আমার মাকে তখন কিছুক্ষণের জন্য বাইরে যেতে হবে, তো একটা কমিউনিকেশনের জন্য আমাকে একটা ফোন দেওয়া হয়। এবার সেই ফোনটা আবার ঠিক 4-5 মাসের মাথায় খারাপও হয়ে যায়। তো ফোনটা যখন ঠিক করতে দেওয়া হয়, আমি খুব বুদ্ধি করে মাকে বললাম যে মা তুমি আর যাই করো আমার ফোনের মেসেজটা খুলবে না। তো মা সবার আগে ওটাই করেছিলেন, যা হবে। এবং মা সেই মেসেজ পড়ে জানতে পারে যে মধ্যিখানে ওই দাদাটি আছে যার থ্রুতে আমাদের আলাপ হয়েছিল। তাকে ফোন করে, রীতিমতো তাকে ফোন করে ডাকে এবং তার বাড়িতে যায়। গিয়ে তার বাড়িতে তার মাকে বাবাকে বলে আসে, আমার মেয়ের 18 বছর এখনো হয়নি, আপনার ছেলেকে ধারে কাছে দেখলে থানায় গিয়ে নালিশ করে দেবে। তারপরে সে আমার সাথে আর যোগাযোগ রাখেনি। তো ও যে একটা বললো যে বাড়ি থেকে ও বলেছিল যে পুলিশে খবর দেবো, 18 বছর হয়নি মেয়ের। দিগন্তদার কিরম পুলিশে খবরটা ওর কেউ দিয়েছে কখনো? না, আমার নাম এখন অবধি তো থানায় কোনো কমপ্লেন নেই। মানে আমার প্রেম নেই, আমার প্রেম অনেক রকমের প্রেম। আমার ওরকম সাইকেলের সঙ্গে প্রেম, ভলিবলের সঙ্গে প্রেম। আমি ক্রিকেট খেলতাম, ক্রিকেট নিয়ে সারাদিন থাকতাম, তার সঙ্গে প্রেম, এগুলো ছিল। না তারপরে ওই করতে করতে একটা ক্লাস 8-এর একটি মেয়ের সঙ্গে দেখা হয়। পুজোর সময় ওই ভিডিও চলতো পাড়ায় সে সময় রাত্রিবেলা ভিডিও চলতো, ওই দেখা হয়েছিল ওই আর কি। তারপরে ওই একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো ছিল, একটা কোল্ড ড্রিঙ্কস অবধি খাইয়েছিলাম। অসম্ভব ভালো গান গাইতো সে। একটা সামান্য কোল্ড ড্রিঙ্কস খাইয়েছিলাম। তারপরে সে রাত্রিবেলা ভিডিও দেখাচ্ছিল, সে অমিতাভ বচ্চনের ছবি দেখছিলাম। একটু তার দাদাও বসেছিল, টুকটুক করে হাতটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম পাশে। তারপরে সে এখন বেশ নামী গায়িকা একজন, এবং তার হাজব্যান্ড তিনি একজন মিউজিক ডিরেক্টর এই মুহূর্তে দাঁড়িয়ে। তখন জানতাম না সে কি ঘটতে যাচ্ছে বা কি হতে যাচ্ছে। আমার সঙ্গে একবারই দেখা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলের জন্মদিনে, আর দেখা হয়নি আজ অব্দি। তাহলে আমরা কি শেষ করবো এবারে? মানে আমার প্রথম প্রেম যেটা মানে ওই বিউটির আগে আর কি, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান আমার কাছে প্রথম প্রেম ছিল। এবং আমার সারা জীবনের ইচ্ছে ছিল যে প্রতিমাকে সামনে থেকে দেখবো, সামনে থেকে তার গান শুনবো। তো সবসময় শুনতাম উনি নাকি অসুস্থ, ওনার নাকি মানসিক কোনো সমস্যা আছে ইত্যাদি। একবার একটা খবরের কাগজে বিজ্ঞাপন দেখলাম, পশ্চিমবঙ্গ সরকার সে বছর প্রথম সঙ্গীত মেলা আয়োজন করেছে রবীন্দ্র সদনে, এবং প্রথম দিন সন্ধ্যায় সমস্ত স্বর্ণযুগের শিল্পী যারা বেঁচে আছেন তারা গান গাইবেন। নির্মলা মিশ্র, সুবীর সেন, পিন্টু ভট্টাচার্য, সুপ্রীতি ঘোষ, অনল চট্টোপাধ্যায়, প্রত্যেকে। এবং সেই বিজ্ঞাপনে আমি দেখলাম প্রতিমা বন্দ্যোপাধ্যায় নামটা আছে। আমি তো দেখতে পাবো প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে জীবনে প্রথমবার। তা আমি একটা টিকিট কেটে রবীন্দ্র সদন চলে গেলাম। তো গিয়ে আমি দেখছি একটা ঘরের মধ্যে সমস্ত গায়ক গায়িকারা বসে রয়েছেন, সব দিকপাল সব বসে রয়েছেন আর কি। মান্নাদেও ছিলেন সেখানে, কিন্তু প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে কোথাও আমি খুঁজে পাচ্ছি না ওই ভিড়ের মধ্যে। আমি নির্মলা মিশ্রকে দেখতে পেয়েছি, তাই আমি ওনাকে বললাম যে প্রতিমা দি আসেননি? তখন উনি বললেন আমার পাশেই তো বসে আছে। আমি তখন পাশে তাকিয়ে দেখলাম নির্মলা মিশ্রর পাশে এইটুকু ছোট্ট হয়ে গেছেন। প্রতিমার যে ছবি আমরা ক্যাসেটে বা রেকর্ড কাভারে দেখেছি, এইরকম বড় একটা টিপ পরে মুখে পান নিয়ে এত বড় একটা, সেইটা আর নেই, একেবারে অন্য একটা চেহারা। আর চারিদিকে গোটা রবীন্দ্র সদন হাউসফুল, সবাই ভাবছে যিনি কি গান করবেন। সবারই মনে একটা দুঃখ বিরক্তি সব মিলিয়ে আর কি। এবার উনি থপ করে বসে গেলেন, ওনার সামনে একটা হারমোনিয়াম, আর পেছনে প্রতাপ রায় মানে বেবিদা যিনি ছিলেন, বেবিদার টোটাল হ্যান্ডস রয়েছে, পুরো অর্কেস্ট্রা। এইবারে কি হলো, ওনাকে ফুল দিতে এলো, উনি ফুল নিচ্ছেন না, তাকিয়ে আছেন, বুঝতেই রেজিস্টার করছে না যে ফুলটা দিলে নিতে হয়। তো ফুলটা নির্মলা মিশ্র নিয়ে পাশে রেখে দিল। এইবারে ম্যাজিক ঘটলো, সেটা হচ্ছে হারমোনিয়াম বেলোটা খুলে নির্মলা মিশ্র ওনার একটা আঙুল একটা সুরের মধ্যে ছুঁয়ে দিল। যেই ছুঁয়ে দিল একটা সুর বাজলো, যেই সুরটা বাজলো তখন প্রতাপ রায়ের পুরো অর্কেস্ট্রা কর্ডসটা ধরলো, এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায় যিনি কাউকে চিনতে পারছিলেন না, যিনি অটোগ্রাফের মানে বুঝতে পারছিলেন না, যিনি ফুল নিচ্ছিলেন না, তিনি কই গো কই আমার বকুল ফুল কই গানটা ঠিক যে স্কেলে রেকর্ড করেছিলেন, যে কর্ডে গিয়েছিলেন, যেভাবে গিয়েছিলেন, এক্স্যাক্টলি সেইভাবে গাইতে শুরু করলেন। ওনার সব গেছে জীবন থেকে, ওনার প্রথম প্রেম সুর সঙ্গীত সেটা যায়নি, যেই সুরটা পেয়েছেন উনি কানেক্ট করতে পেরেছেন। সেই জন্য প্রথম প্রেম সত্যি কোনোদিন যায় না। মানে আমার জীবনে শ্রেষ্ঠ দেখা একটা প্রেমের কথা বলবো বলেই শেষ করব। একজন মানুষ তার স্বামী দূরে থাকেন,
প্রতি সপ্তাহে বাড়ি ফেরেন শনিবার, রোববার থেকে সোমবার আবার চলে যান, চাকরিস্থল দূরে একটা শহরে। নির্দিষ্ট দিনে তিনি আসেন এবং কালাকাঁদ তিনি খুব ভালোবাসতেন, বউটি, স্বামী তার জন্য কালাকাঁদ নিয়ে আসেন। এটা ব্যত্যয় হয় না। এনে জয়েন্ট ফ্যামিলি তো বউয়ের হাতে কখনো দিতে পারেন না, মেয়ের হাতে ধরিয়ে দেন, কিন্তু আসতো ওটা তার স্ত্রীর জন্যই। তো এইটা চলতে থাকে। বাবা চলে যাওয়ার দিন মেয়েটি দেখে যে মা খুব দুঃখে থাকে। এইরকম একটা সময়ে সে একটা চিঠি আবিষ্কার করে বালিশের তলা থেকে, মায়ের লেখা চিঠি বাবাকে, শ্রীচরণেষু তুমি। সারাটা জায়গায় পুরো পাতাটা জুড়ে তুমি 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 লেখা, শেষে লেখা ইতি আমি। এটা আমার জীবনের শ্রেষ্ঠ চিঠি এবং এটা আমার মা লিখেছিলেন আমার বাবাকে।